আমরা ভুল করিনি মা, বিয়ে করা ভুল কাজ নয়। আন্টি চোখ বুজে ঠোঁট গোল করে শ্বাস ফেললেন, যার মধ্যে ছেলের প্রতি হতাশা ছিল। এরপর বাবাকে কোমল কণ্ঠে বললেন, আপনারা আর রাগ করে থাকবেন না, ওদের মেনে নিন। আমি তো সেই জ্যোতিকে নিজের পুত্রবধূ হিসেবে সেই দিনই মেনেছি যেদিন রুদ্র জানিয়েছিল ওর কথা। এখন আপনারাও যদি। বাবা একবার আমার দিকে তাকালেন। রুদ্র এই যাত্রায় আমার হাত ধরলেন, মুঠোই পুরলেন পুরোটা। আমি চেয়েও ছাড়াতে পারলাম না। আপনি নিশ্চিন্ত থাকতে পারেন আঙ্কেল, সে যদিকে ভালো রাখার সর্বোচ্চ চেষ্টা করবো আমি। ওনার সুন্দর গোছানো কথাটার বাবা এতক্ষণে মুচকি হাসলেন। আমি প্রচণ্ড অবাক হয়ে ওনার দিকে তাকালাম। কথাটা হাস্যকর মনে হওয়ার কথা ছিল, অথচ আমার অদ্ভুত লাগলো কেমন যেন খুব বিশেষ কিছু মিশিয়েছিল এতে। বাবা এসে আমাদের সামনে দাঁড়ালেন, রুদ্রর কাঁধে হাত রেখে বললেন, ভরসা করছি বাবা, মান রেখো। উনি ছোট করেই বললেন, রাখবো। এরপর বাবা আমার দিকে তাকাতেই আমি চোখ নামিয়ে ফেললাম। তীব্র অপরাধ বোধে দেহ মন ছুঁয়ে গেল। টের পেলাম বাবা মাথায় হাত বোলাচ্ছেন। আমি চট করে মাথা তুলতেই বাবা ছল ছল চোখে হাসলেন। আমার আমার আকাশ ভেঙে কান্না পেল। ঝাঁপিয়ে পড়লাম বাবার বুকে, ইচ্ছে করে গলা ফাটিয়ে বলতে, আমাকে নিয়ে যাও না, এই রাক্ষস সরবে শয়তান লোকটার সাথে আমি থাকবো না, কিছুতেই না। শেষমেশ বাড়ির সবাই মেনে নিলেন। বিয়ে হয়েছে, এখন করার তো কিছুই নেই। বাবা আম্মু সবাই আমাদের মন ভরে দোয়া করলেন। সেদিনের মতো ঝামেলা মিটলেও আমার সুপ্ত রাগটা অবিচল, কারণ রুদ্র আবার জিতে গেলেন। এত বড় একটা অন্যায় করেও পার পেলেন। আমি না পারছিলাম কাউকে বলতে, না পারছিলাম সইতে। খুব করে চেয়েছিলাম যেন কেউ মেনে না নেয়, অথচ হলো না। এখানেও পূরণ হলো না আমার ইচ্ছে। রুদ্রর মা, মানে আমার শাশুড়ি মা, ভীষণ ভালো মানুষ। আমাকে প্রতিটি সম্বোধনে ওনার মা ডাকা চাই, এছাড়া যেন কথাই বলে না। এই মুহূর্তে আমি বসে আছি বিছানায়, বিশাল ঘরে তুলতুলে বিছানায় শক্ত মন নিয়ে আমি হাঁটুতে মুখ গুজে বসে আছি। বিয়ের বেনারসিটা ছেড়ে এখন একটা পাতলা সুতের শাড়ি পরেছি। এত এত শাড়ি চোখের পলকে বাড়িতে হাজির হয়েছে। এনেছেন রুদ্রই। মেয়েদের শপিং পছন্দ, জামা কাপড় গয়না এসব তাদের দুর্বলতা হলেও আমার মন কোনো কিছুতেই ভালো হয়নি। আমার থমথমে গোমরা মুখ পাল্টায়নি। তবে একটা বিষয় সত্যি, আমাকে বউ হিসাবে পেয়ে আন্টি খুব খুশি হয়েছেন। রাতে বাবা মাকে না খাইয়েই ছাড়েননি, খোশ গল্পে মেতেছিলেন। প্রত্যেকটা কথাই ওনার খুশির ঝরে পড়ছে যেন। হয়তো গোয়ার ছেলের এতদিনে বিয়ে করেছে, এই আনন্দেই আটখানা আন্টির মন। বাবা আম্মু আপু বাড়িতে ফিরে গেছেন। তারপর আন্টি আলমারি থেকে তার দুটো বালা, নাকফুল আর একটা চিকন স্বর্ণের চেন পরিয়ে দিলেন আমায়। সাথে বললেন, আজ থেকে আমার মেজাজি ছেলেটার সব দায়িত্ব তোমার। আমি ওনার পা ছুঁয়ে সালাম করলাম। উত্তরে চুপ ছিলাম। ইচ্ছে করছিল একটা কিছু বলি, বা ওনাকে সত্যিটা খুলে বলি, বলে ফেলি যে আপনার ছেলে আমায় কিভাবে বিয়ে করলো, কিন্তু পারলাম না। দেয়ালেরও কান আছে। বাই এনি চান্স রুদ্রর কানের খবরটা যাক, তারপর বিয়ে ভেঙে দিক আপদ। এরপর আর কি কি তুলকালাম ঘটতে পারে তাও আন্দাজের বাইরে। এই কদিন লোকটাকে যেন চিনে ফেলেছি। ওনার প্রতিটা হাড়মজ্জায় শয়তানের বসবাস। সত্যি বলতে আন্টি যখন আমাকে এই ঘরে দিয়ে গেলেন, আমার হাত পা ছড়িয়ে কান্না পেয়েছিল। লোকটার সাথে এক ঘরে থাকতে হবে ভাবতেই আতঙ্কে বিবশ হচ্ছে। ইজ্জতের উপর হামলা করবেন না তো, জোর করে আবার বউ বানাতে পারে, সে জোর করে তো অধিকার ফেলাতো কতক্ষণ। আমার ভাবনার মধ্যে ঘরে একজোড়া পায়ের শব্দ। চমকে তাকালাম, ভেবেছিলাম উনি এসেছেন। না, অব্র ভাইয়া। স্বস্তি পেলেও অব্র ভাইয়াকে দেখে মুহূর্তে মুখটা কালো হয়ে গেল আমার। রাগ হলো। এই মানুষটার ভালোবাসার কোনো মূল্য এখন আর আমার কাছে নেই। অব্র ভাইয়ার ভীষণ হাসি খুশি মুখ, তা নিয়ে এসেই আমার সামনে বসলেন। সেজেতি, তুমি তো আমার ভাবি হয়ে গেলে, এখন কি ডাকবো বলো তো? কোন সম্পর্কটাকে জোর দেবো, শালি নাকি ভাবি? শালি হিসাবে দুষ্টুমি করব নাকি ভাবির মতো? আমি ওনার দিকে না চেয়েই বললাম, একটারও প্রয়োজন নেই ভাইয়া, আপনি আমার সঙ্গে কথা না বললেই ভালো হয়। আমার কাট কাট জবাবে অব্র ভাইয়ার হাসিটা দপ করে নিভে গেল। সিরিয়াস হয়েই বললেন,
মানে কথা কেন বলবে না? এনিহাও তুমি কি আমার সাথে রাগ করেছো? আমি কি কিছু করেছি? আমি তাকালাম, চোখ ছোট করেই বললাম, করেননি? ভাইয়া মনে করার খুব চেষ্টা করে বললেন। না, আমার তো মনে পড়ছে না এমন কিছু। আমি দীর্ঘশ্বাস ফেলে হাসলাম, বললাম, পড়বে কি করে? আপনার কাছে হয়তো এটা এমন কোনো ব্যাপারই না। অবর ভাইয়া ভীষণ তটস্থ হয়ে বললেন, কি বলছো বলো তো সেজুতি? আমার মাথায় কিছুই ঢুকছে না। আচ্ছা ভাইয়া, আপনি সত্যিই আপুকে ভালোবাসেন তো? হঠাৎ এরকম প্রশ্নেই ভাইয়া ভ্যাবাচাকা খেলেন, তবে বিলম্ব না করেই জবাব দিলেন, অবশ্যই বাসি। আমি ভ্রু উঁচলাম। তাই? তাহলে আপনার ভাইয়ার এক কথায় বিয়ে ভেঙে দিতে রাজি হলেন কিভাবে? ভাইয়া ধাক্কা খাওয়ার মতোই তাকালেন। তুমি কি করে জানলে? কি করে জেনেছি সেটা তো গুরুত্বপূর্ণ নয়, এরকম করেছিলেন তো, তাই না? ভাইয়া এই পর্যায়ে দৃষ্টি সরালেন আমার থেকে। আমার হাসি পেল, তাচ্ছিল্যের হাসি। বললাম, আমি অবাক হয়েছি খুব। আপনাদের এত দিনের সম্পর্ক, অথচ ভাইয়ার এক কথায় কোনো প্রশ্ন না করেই আপনি বিয়ে ভাঙতে হ্যাঁ বললেন। একবারও ভাবেননি এতে আপুর কি অবস্থা হতো, আর ওর ওপর কি প্রভাব পড়তো? হতো শেষ হয়ে যেত ভাইয়া। ভালোবাসার ওপর থেকে বিশ্বাসটাই হারিয়ে ফেলতো। আর আপনি, আপনার ভালোবাসা কি মিথ্যে ছিল? আপনি কষ্ট পেতেন না? নিচের দিকে তাকিয়ে ভাইয়া বললেন, পেতাম, ওর থেকেও দ্বিগুণ কষ্ট পেতাম। আমি উদ্বিগ্ন হয়ে বললাম, তাহলে কি করে মত দিলেন আপনার ভাইয়ের এমন অন্যায় আবদারে? ভাইয়া তাকালেন। আমার ভাইকে তুমি চেনো না সেজুতি। আমি কষ্ট পাবো এমন কোনো কাজ ভাই কোনোদিন করবে না, এ বিশ্বাস আমার ছিল। কথাটা আমার কাছে যুক্তিহীন ঠেকলো। বিরক্তিতে মাথা নেড়ে আর একদিকে ফিরলাম। ভাইয়া লম্বা শ্বাস ফেলে বললেন, আমি যখন ছোট ছিলাম তখন বাবা মারা যান। ভাইয়ের বয়স কত আর 15-16। বাবার হঠাৎ মৃত্যু মা মেনে নিতে পারেননি, শোকস্তব্ধ হয়ে পড়েন। সংসার, ছেলে মেয়ে, জাগতিক সব তুচ্ছ হলো মায়ের কান্নার উদাসীনতার কাছে। বহুদিন আমি মায়ের কাছে যেতে অবধি পারিনি। মা ঘরবন্দি থেকেছেন। সেই সময়টায় আমাকে কে সামলেছে জানো? ভাই। দু হাতে তুলে নিয়েছে আমার দায়িত্ব। আমি ব্যথা পাবো এমন রকম কোনো সংকীর্ণ জায়গায় ভাই ছাড়িনি। আমি কাঁদবো, ভাই তা কখনো সহ্য করেনি। এমন অনেক কিছু যা মা দিতে চায়নি, কিন্তু ভাই এনে দিয়েছে আমার। আমার একবার চাওয়ায় নিজের প্রিয় জিনিসটা দিয়ে দিয়েছে, দ্বিতীয়বার প্রশ্ন করেনি। আর সেই ভাই জীবনে প্রথমবার কিছু চাইলো, হোক আমার জীবনের চেয়েও দামি কিছু। আমি কেন দেবো না সেজুতি? তুমিও তো আরিশাকে ভালোবাসো, তুমি হলে দিতে না? আমি নির্বাক হয়ে বসে রইলাম। কথার প্রেক্ষিতে জবাব শূন্য। আমি কি বলবো, কি উত্তর দেব? অব্র ভাইয়া আবার বললেন, জানি না তোমাদের মধ্যে কি চলছে, ভাইয়ের সাথে কবে আলাপ, কিভাবে এই বিয়ে, তাও জানি না। তবে একটা কথা বলবো, ভাইকে যদি চিনতে পারো বুঝবে মানুষটা ভিতরে মোমের মতো নরম। ভালোবাসার তাপ পেলেই নিমেষেই গলে যাবে। তখনই অব্র ভাইয়াকে বাইরে থেকে ডেকে উঠলেন আন্টি। ভাইয়া আসছি বলে উঠে দাঁড়ালেন। আমার মুখের দিকে চেয়ে মুচকি হেসে বললেন, আসছি, হ্যাভ আ নাইস ড্রিম। ভাইয়া চলে গেলেন। তারপর অনেকটা সময় পার হলো। হঠাৎ জুতোর শব্দ পেয়ে আবার বুঝতে অসুবিধা হলো না কে আসছে। তৎক্ষণাৎ শুয়ে পড়লাম বিছানায়। ভান করলাম আমি ঘুমিয়ে গেছি। কেউ নিশ্চিন্তে অকারণে ঘুমন্ত মানুষকে জাগিয়ে তুলবে না। টের পেলাম পায়ের শব্দটা অতি সন্নিকটে আমার। এরপরে খুব কাছে এসে থামলো। আমি চোখ খিঁচে বুঝে কাত করে শুয়ে আছি। সে এই মুহূর্তে হাতে টান পড়ল, রীতিমতো টেনে উঠিয়ে বসালেন আমায়। হক চকালাম, জিজ্ঞাসু চেহারায় ওনার দিকে তাকালাম। উনি ঘাড় কাট করেই বলে উঠলেন, বাসরাতে স্বামীকে সালাম করতে হয়, জানেন না? আমি দাঁত চেপে তাকিয়ে থাকলাম ওনার ফর্সা মুখের দিকে। পরপর খেয়াল করলাম ওনার পরনে নীল পাঞ্জাবি। মনোযোগী হয়ে নিজের শাড়ির দিকে তাকালাম। একই ডিজাইনের, একই নকশা, কাপল সেট। উনি পোশাক মিলিয়ে কিনেছেন। কি ব্যাপার, শুনতে পাননি? শুনেছি। আমার সংক্ষিপ্ত উত্তর উনি বোধহয় খুশি হননি। পুরো কুচকে পুরো কণ্ঠে বললেন, শুনলে বসে আছেন কেন? নিন, সালাম করুন। ঘাড়তারার লোক সালাম না করা অবধি যে আমাকে যে রেহাই দেবে না তা বোঝা হয়ে গেছে। ছোট্ট শ্বাস ফেলে নামাতে উদ্যত হব, তখনই উনি ভাব নিয়ে বলে উঠলেন, থাক, দরকার নেই। কেমন ফাজলাম! সালাম করতে বলে আবার বিরক্তি তখন আমার রগে রগে দৌড়ে মারছে।
রুদ্র আমার পাশে বসতে আমি দূরে সরে গেলাম। উনি আমার হাত চেপে ধরলেন। আমি জ্বলন্ত চোখে তাকালাম। হাত সরান। উনি শান্তভাবে বললেন, সম্ভব না, কাছে আসুন। আমার কিছু বলার পূর্বেই উনি হাঁচকার টান বসালেন। হুমড়ে খেলাম ওনার বুকের ওপর। ওনার বুকের ভেতরে ধুকপুক শব্দটা তখন স্পষ্ট কানে বাজলো। আমি সরতে গেলাম, উনি বাধা দিলেন, বরং আরও শক্ত করে চেপে ধরলেন। আমার মাথায় তখন ঘুরছিল একটা প্রশ্ন, একদিনের আলাপে মানুষ কিভাবে এরকম ব্যবহার করতে পারে? নির্লজ্জ। উনি হাত শিথিল করলেন সময় নিয়ে। সুযোগ পেতে আমি ছিটকে সরে এলাম। উনি কিছুক্ষণ চেয়ে থেকে অন্যদিকে তাকালেন, পরপর নিচের দিকে চেয়ে মুচকি হাসলেন। আমি ভেতরে কৌতূহলটা চেপে রাখতে না পেরে বলেই উঠলাম, একটা কথা বলবেন? উনি ভ্রু নাচালেন। কি কথা? আমি অনতিবিলম্বে প্রশ্ন ছুড়লাম, আপনি এত ভাবওয়ালা একজন মানুষ হয়ে একটা মেয়েকে প্রথম দেখে কিভাবে ছ্যাঁচড়ামো করলেন? প্রেমপত্র, জোর করে বিয়ে, আশ্চর্য না? আপনার মতো লোক সে এরকম করতে পারে? এই মানুষ কাশ্মীর কালেও বিশ্বাস করবে? চেহারার সাথে চরিত্রের মিলও নেই। নাকি আপনি এই রকমই, যেখানে গিয়েই মেয়ে দেখেন তাদেরকে কি হাতের ফাঁকে চিঠি দিয়ে দেন, তুলে বিয়ে করেন? ভেতরে সব রাগ উগড়ে দিলাম আমি। তবু মনে হচ্ছিল যতটা চেয়েছিলাম তার এক আনাও পারিনি। অথচ রুদ্র শান্ত চোখে অনিমিষে চেয়ে রইলেন। আমি থাপলাম, শ্বাস নিলাম। তখনও উনি চুপ। বলবেনই বা কি? যা সত্যি তাই তো বলেছি। এই রকম ঘটনা তো ঘটলো আমার সঙ্গে, তাই না? কে বলল? আমি কালই আপনাকে প্রথম দেখেছি। আমি সদা জাগ্রত হয়ে তাকালাম ওনার দিকে। ওনার বাদামি দৃষ্টিতে প্রশ্নবোধক দৃষ্টি বুলিয়ে বললাম, তাহলে? গম্ভীর মানুষটা মুচকি হাসলেন। সত্যি বলতে এত সুন্দর করে হাসলেন উনি, আমার চোখ জুড়িয়ে গেল এতেই। চেয়ে রইলাম। উনি চুলগুলো ওপরে ঠেলে ভরাট কণ্ঠে বললেন, আমি আপনাকে আরও আগে থেকে চিনি। আমি বিস্মিত হয়ে বললাম, আগে থেকে? কবে থেকে চেনেন? কি করে? আমার উদ্বেলিত প্রশ্নে উনি বাঁকা হেসে ভ্রু গোটালেন। বলা কি উচিত? আমি দিশেহারা হয়ে বললাম, বলুন না, আমি না হলে কথা না শুনতে পারলে মরেই যাবো। উনি তৎক্ষণাৎ চোখ রাঙিয়ে বলে উঠলেন,